প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনে মোয়াসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8:20 থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলা কি করেন? এটা পুরুষ মানুষ হয়ে পুরুষ মানুষের লাগে বিয়ে বামু? পুরুষ মানুষ? তোরা পুরুষ মানুষ? ওইরকমই তো মনে হয়। লজ্জা করে না নিজেদেরকে পুরুষ মানুষ বলতে? একটু লজ্জা করে না? একজনের পর একজন মাইর খাইয়া ঘরের মধ্যে এসে লুকায় থাকোস, আমার এই রাস্তাঘাটে অপমান করে, সেটার প্রতিবাদ করতে ভয় পাস, তারপরও নিজেদেরকে তোরা পুরুষ মানুষ বলিস? চেয়ারম্যানরা আমরা জুতার মালা পরাবো না, শুধু জুতার মালা পরাবো না, জুতার মালা পরানোর পর ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিই, যাতে সারা বাংলাদেশের মানুষ দেখে যে এরকম গ্রামের ভিতরে চেয়ারম্যানরা যদি আকাম কুকাম করে বেড়ায় কিরকম শাস্তি। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। আজ রাতে এনটিভিতে প্রচার হবে মার্সেল প্রেজেন্স হাঁ শো সিজন 7-এর গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান তারেক মাহমুদ। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? খুব ভালো আছি। মানে একটা বড় জার্নি করে আজকে সেটার সফল সমাপ্তি, যেটাকে বলে হচ্ছে বিশাল কর্মযজ্ঞের সফল সমাপ্তি হতে চলছে আর কি। তো এই জন্য একটু ভালো আছি, উৎকণ্ঠায় আছি। আপনি যেমনটা বলছিলেন যে বিশাল বড় একটা জার্নি ছিল, মানে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে গত বছরের মাঝামাঝি সময় থেকে এই হাসো সিজন 7 নিয়ে বেশ ব্যস্ততা শুরু হয়ে গেছিল এবং আপনারা তখন থেকেই এই জার্নিটার সাথে সম্পৃক্ত ছিলেন। আজকে সেটা সমাপ্তি হতে যাচ্ছে, এই যে এতগুলো দিন, মানে কেমন ছিল সবকিছু মিলিয়ে এই জার্নিটা? সবকিছু মিলিয়ে আসলে অডিশনটা শুরু হয়েছে আপনার আগস্ট সেপ্টেম্বর থেকে, কিন্তু এটার কাজ শুরু হয়ে যায় আসলে একদম জানুয়ারি থেকে। একদম মেন্টর সিলেকশন, তারপর হচ্ছে প্রোগ্রামের ডিজাইন থেকে শুরু করে। তো যখন আসলে মেন্টর হিসেবে এখানে কাজ করার অফারটা পাই বা ডাক পাই, যেটাকে বলে যে ক্যাম্পে ডাক পেয়েছি, তো তখন থেকেই আসলে আমাদের সঙ্গে কাজগুলো শুরু হয়ে যায় ইনিশিয়াল স্টেজে। তো ওই জার্নিটা মানে খুব বন্ধুর ছিল, আবার এনজয়ের একটা জায়গা আর কি। আবার আরেকটা হচ্ছে খুব গর্বের একটা জায়গা যে আমি যেই প্রোগ্রামে পার্টিসিপেন্ট ছিলাম সেই প্রোগ্রামে যখন আবার মেন্টর হিসেবে সেখানে কাজ করি, এটা আসলে অনেক গর্বের থাকে আর কি। আচ্ছা, প্রায় হাজার হাজার মানুষ থেকে আপনারা 40 জনকে প্রাথমিকভাবে নির্বাচন করেছিলেন এবং সেই 40 জনকে আপনারা গ্রুমিং করিয়েছেন। এই 40 জনের মধ্যে থেকে যখন এক একটা সময় এক একজন বাদ পড়েছে, কারণ সবাই তো আপনাদের নিজেদের হাতে করা, তখন কি খারাপ লেগেছে কিনা? খারাপ মানে আমাদের যেদিন এলিমিনেশন থাকতো আমরা একটু চেষ্টা করতাম, আমরা কিন্তু ওই যে মেন্টররা হচ্ছে ওইখানে আলাদা একটা স্টেজ আছে যেখানে আমরা বসার জায়গা আছে, তো আমাদের কাজটা থাকতো হচ্ছে বুস্ট আপ করা। তো আমরা মানে ওদের প্রতি আমাদের যেই কি বলে আবেগটা হচ্ছে এইরকম অনেকটা, যে ও যখন ওইখানে পারফর্ম করছে আমি কিন্তু বসে বসে দেখছি, আপু এক্সাইটমেন্টটা তখন নিজের মধ্যে, এক্সাইটমেন্টটা এরকম থাকে যে ওর পারফর্মটা যদি আমি যে করে দিয়ে আসতে পারতাম, এইরকম একটা চিন্তা। যখনই ভুল করে, ইস ভুল করলো, আমি হইলে তো হয়তো বা ভুলটা করতাম না, ওর তো নাম্বার কাটা যেত না। তো ওইরকম একটা আবেগ থাকে। তো প্রত্যেকটা পার্টিসিপেন্টের জন্য আমাদের সমান আবেগ থাকতো, যার কারণে মানে এলিমিনেশন যেদিন থাকতো আমরা জানতাম যে আজকে এলিমিনেশন আছে, তখন একটু চেষ্টা করতাম ওইখানে না থাকার, কিন্তু আসলে ওইখানে থাকতেই হয়, বুস্ট আপ করতে হয়, না ছেলেটার পারফর্ম হয়ে যাবে, কারণ মোটিভেশনটা দরকার। কারণ পাঞ্চের একটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় মানে মাঝে মাঝে এরকম হতো যে জাজ ওই জিনিসটা
ক্যাচ করতে পারে নাই যে এখানে পাঁচটা হয়েছে, যে লাফটারটা এইখানেই, যোগটা শেষ হয়ে গেছে, উনি বুঝে নাই, কিন্তু আমরা তো বুঝতেছি। তখন আমরা যখন তালি দিতাম তখন ওই জাজ কানেক্ট করতে পারতো। হ্যাঁ, তো ওই ওদের জন্যই আমাদের ওইখানে থাকা। তো সব সময় মানে হাউমাউ করে কান্নাকাটি আর কি, একদম কান্নাকাটি, একদম হাউমাউ করে, মানে পরিবারের মানুষ ছেড়ে গেলে যেরকম কষ্ট লাগে অনেকটা। আপনারা এখানে মেন্টর হিসেবে কতজন ছিলেন? আমরা মেন্টর হিসেবে 7 জন ছিলাম। মানে এরকম কখনো হয়েছে যে আরেকজনের মানে প্রশিক্ষণে যিনি আছেন এবং আপনার প্রশিক্ষণে যিনি আছেন সেইখানেও একটা কম্পিটিশন কাজ করছে, মেন্টরদের মধ্যে একটা কম্পিটিশন? এটা একটা কম্পিটিশন কাজ করতো। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এটা টোটালি টিম ওয়ার্ক ছিল, যে আমরা এরকম যেটা আপনি বলছিলেন আর কি, যে মানে অন্য মেন্টরের সঙ্গে আমি কম্পিটিশন করেছি কিনা, এইটা হচ্ছে যে আমরা ওই কখনোই ভাগ করিনি আর কি, যে এটা ওর এটা ওর, কিন্তু তুই এটাকে দেখ, তোর এটা স্পেশালিটি, ওই ক্ষেত্রে একটা কম্পিটিশন ছিল। তারটা দেখে এখন তো ভালো করতে হবে, না বলবে যে বাদ পড়লে আমার জন্য বাদ পড়বে, কারণ ওই মেন্টরেরটা বাদ পড়ে না, আমারটা বাদ পড়ে গেছে। তার মানে একটা চাপ ছিল আপনাদের উপরে? অবশ্যই, এটা সব সময়, কারণ আমাদের আসলে ঘুমানোর কোনো সময় থাকতো না, সময় থাকে না। আমরা 4টা 5টা পর্যন্ত জেগে থাকি, আবার সকালে উঠে 10টার সময় আবার করতাম। তো সব মিলে আসলে সব সময় এটা দুর্দান্ত একটা সময় কেটেছে, মানে অনেক অনেক স্মৃতি আছে নিঃসন্দেহে। এটার জন্য মানে আমি তো 4 থেকে মেন্টর ছিলাম, তো 4, 5, 6, তো 6 হওয়ার পর 7 এসছে, এখন 7-এ কি চান্স পাবো কিনা। তো আমি আসলে মেন্টরিংটার জন্য যতটা লালায়িত বা লোভ, তার চাইতে বেশি লোভ হচ্ছে ওই সময়টার জন্য, যে ওইখানে সবাই একসঙ্গে থাকবো এতদিন, এই ভালো লাগা থেকে আসলে হওয়ার ইচ্ছা। আপনি হাসো সিজন 2 তে ছিলেন পার্টিসিপেন্ট হিসেবে, এবং এই এতগুলো বছর ধরে আপনি মেন্টরশিপের কাজটা করছেন। মানে কোথায় আলাদা করবেন, মানে মেন্টরশিপ এবং অ্যাজ এ পার্টিসিপেন্ট কাজ করা, মানে এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে আমার এলিমিনেশনের ভয় নাই, পার্থক্যটা যদি বলি, আমার এলিমিনেশনের কোনো ভয় নাই। আবার আরেকটা পার্থক্য হচ্ছে, ও 5 লাখ টাকা পাচ্ছে, আমি ওটা পাচ্ছি না, কারণ ওদের মানে ওদের অ্যাচিভমেন্ট আর আমার পেমেন্ট মানে দূর পার্থক্য আর কি দুটোর মধ্যে। আর আরেকটা জিনিস হচ্ছে, পার্টিসিপেন্ট যখন ছিলাম তখন একটা চিন্তা ছিল যে আমি যদি ভুল করি আমার মেন্টর তো আছে, আর মেন্টরের আবার ভুল করার সুযোগটা খুবই কম। যদিও আমি যাদের সঙ্গে কাজ করেছি ওরাও আবার আমারও মেন্টর ছিল, যেমন সাইফুল ভাই, শাওনদা এবং পরশ ভাই, আর অ্যাঙ্কর ছিল রনি ভাইও আমার মেন্টর। সো ওইটা একটা পার্টিসিপেন্ট যখন ছিলাম তখন যেভাবে সাহায্য নিতাম কোনো এখানে আটকে গেলে, এই সুযোগটা ছিল যে নিতাম, এখনো তাই, কারণ ওই বলে না যে ওয়ান্স মেন্টর ইজ অলওয়েজ মেন্টর, একদম। এই যে আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকে আসলে কি হবে বা কি ধরনের রাউন্ড থাকছে, কারণ আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাউন্ড দেখে এসেছি, আজকে স্পেশালিটি কি থাকবে গ্র্যান্ড ফিনালের জন্য? গ্র্যান্ড ফিনালের স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে আসলে ওইভাবে রাউন্ড করার মানে সুযোগটা ওইভাবে থাকে না আর কি, এটা হচ্ছে মানে একদম ওদের উপরই থাকে। আমাদের হয়তোবা এই মানে পার্থক্য যেটা হয় যে যিনি গেস্ট জাজ হিসেবে আসেন তাকে নিয়ে একটু বলার একটু চেষ্টা করি, আর গ্র্যান্ড ফিনালেতে যেটা হয় যে অন্য সময় আমরা হচ্ছে বদ্ধ ঘরে, আমরা স্টুডিওতে আমরাই থাকি, আর গ্র্যান্ড ফিনালটা হচ্ছে গালা, যেহেতু এখানে মার্সেল বলেন, এনটিভি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন, অনেক আমন্ত্রিত পরিবার থাকেন সেখানে, তো ওই উপস্থিতিতে আমার কাছে মনে হয় যে ওইটাই একটা অন্য মাত্রা আর কি আমাদের জন্য, ওইভাবে ওদের উপর স্বাধীনতা আর কি, যে ওরা ওদের মতো যেভাবে পারফর্ম করছে ওইভাবেই পারফর্ম করে। এই যে এতগুলো মাসের জার্নিতে আপনারা আসলে কি প্রত্যাশা করছেন, মানে এই 7 জনকে নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি? হাসর জার্নি হয়তো বা শেষ হয়ে গেছে, কিন্তু যাতে স্ট্যান্ড আপ কমেডির যে জার্নিটা আছে সেটা শুরু হলো, কেবল শুরু হলো। যেমন আমি এটা সবসময় বলি আপু, আরেকটু বলছি, সেটা হচ্ছে সিজন 2-তে আমি চ্যাম্পিয়ন হয়েছি আপু, সব ঠিকঠাক আছে, কিন্তু আমি স্ট্যান্ড আপ কমেডি কি জানতাম না। সিজন 2-তে চ্যাম্পিয়ন হওয়ার পরে জানা শুরু করেছি স্ট্যান্ড আপ কমেডি কি। আচ্ছা, আমি আগে থিয়েটার করতাম, থিয়েটারে দেখে এইটা একটা ডায়ালগটাকে আমার ডেলিভারি করতে হবে, আমি ওই চিন্তায় করছি। আর মেন্টর আমাকে শিখিয়েছে এটাকে পাঞ্চ বলে, এই পাঞ্চের আগে একটা পজ দিতে হয়, তারপর দিয়ে দিবি, তাহলে দেখবি এটা ফেটে যাবে, এরকম বলতো। তো ওই জিনিসটা মাথায় রেখে করছি, তারপর আমি আসলে স্ট্যান্ড আপ কমেডি শিখেছি, স্ট্যান্ড আপ কমেডি কি, বিভিন্ন জনরা ভাগ করে যে স্ট্যান্ড আপ কমেডি করা যায় এগুলো শিখছি। তো যারা আছে এদের মধ্যে আবার আমাদের 3-4 জন আছে, এরা সবসময় হাসো করার আগেই স্ট্যান্ড আপ কমেডি করতো, যেমন আমাদের তরু ভাই, রিয়াজ ভাই, আলামিন নীরব, সুস্মিত, এরা 4-5 জন আছে, এরা হচ্ছে আগে থেকেই স্ট্যান্ড আপ কমেডি করতো, জাহিদ। আর
আরেকজন আছে যে হচ্ছে একদম টোটালি সবার চেয়ে ছোট, সে হচ্ছে আবিদ। ও হচ্ছে নোয়াখালীতে বাড়ি, কিন্তু চিরং থাকে। সে হচ্ছে শুধু একটু পিছিয়ে, বাট সেও খুব দুর্দান্ত এখানে এসে করে ফেলেছে। তো বয়স যেহেতু কম, আমরা যেমন একটা চাকরি, সবাই চাকরি করে কম বেশি, কিন্তু ও তো চাকরি করে না। তো ওই চাকরির জীবনে আসা পর্যন্ত তার স্ট্যান্ড আপ কমেডিটা ধরে রাখতে পারবে কিনা এটা একটা শঙ্কা, বাট ওর ইচ্ছা আছে ধরে রাখার। আচ্ছা, এবার একটু জাজেসদের সম্পর্কে বলি আর কি, যে আমরা তো সম্মানিত জাজ হিসেবে দেখছি এখানে আমিন খান, তারপর তুষার ভাই, শবনম ফারিয়া। গেস্ট জাজ হিসেবে কে থাকবেন এবারে? গেস্ট জাজ হিসেবে আমাদের গ্র্যান্ড ফিনালেতে আছেন হচ্ছে যে দুজনই চিত্রনায়িকা, এবং আশা করি আমাদের মানে যেই এতদিন জাজদেরকে দেখতো তারা কমন জাজ, কিন্তু এখন নতুন দুজন আসবে, আবার তার উপরে দুজনই চিত্রনায়িকা। তো আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তারা কি আসলে নার্ভাস হবে না এক্সাইটেড হবে? এটা নিয়ে কনফিউজ, একটু কনফিউজ আর কি। একজন হচ্ছে অপু বিশ্বাস, আরেকজন হচ্ছে পূজা চেরি। আশা করছি আমাদের সময়টা খুব, প্রেশারটা মনে হয় ডাবল হয়ে যাবে তাহলে আপনাদের। এরকম একজন মানে দুজন সুন্দরী কি বলবো নায়িকাকে নিয়ে, এবং 7 জন যে পার্টিসিপেন্ট আছে এখানে একজনও মেয়ে নাই, সবগুলো ছেলে। এইটা হচ্ছে এক্সাইটমেন্টটা বেশি কাজ। আমার কাছে মনে হয় কেউ না কেউ তো থাকবে, মানে সবাই আসলে হয় পূজা চেরি অথবা অপু বিশ্বাস, যে কেউই আসলে ইনাদের ক্রাশ হবে। হ্যাঁ, ক্রাশ হবে, এবং ওনাদেরকে নিয়ে যোগ বানানো অলরেডি শুরু হয়ে গেছে তাদের। ওরা বলবেই, কারণ ওনাকে দিলে 3 জনও আরো বেশি খুশি হবে, হাসবে। নাম্বারিং এর একটা ব্যাপার আছে ওনাদের, যদিও হাতে নাম্বারিং ওইভাবে থাকে না, এনজয় করাটাই ছিল। ওনাদের খুশি করতে পারলে দেখা গেল নায়িকাকে খুশি করতে পারলে তারা খুশি হয়ে যাবে, কারণ চিত্রনায়ক আছে, নায়িকাকে খুশি করলে তার নায়ক খুশি হবে। আমরা আসলে প্রত্যাশা করছি দুর্দান্ত একটা শো হোক আজকের, এবং সঠিক মানে যোগ্য যে মানুষটা, সেই মানুষটাই যেন জয়ী হয়, সেটাই প্রত্যাশা। একটু আপনার কাজের ব্যস্ততা সম্পর্কে আসতে চাই, যে আসলে কি কি কাজ এখন এই মুহূর্তে নিয়ে ভীষণ ব্যস্ত একটা সময় যাচ্ছে? আচ্ছা, ভীষণ ব্যস্ততার মধ্যে যেটা আছে যে আমার ঘর এবং অফিস নিয়ে আমি খুব ব্যস্ত। অফিস করি আর ঘর সামলাই, আর এর বাইরে হচ্ছে যেটা করি সেটা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিটা করছি আমরা। একটা অনেক আগে ডিজিটাল প্ল্যাটফর্ম করেছি আমি মানে শাওন মজুমদার দাদা, আমরা সবাই মিলে, আমরা যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান আছি করেছি, সেটার নাম হচ্ছে কমেডি হাউস। আচ্ছা, এইটার হচ্ছে এটা কি অনলাইন প্ল্যাটফর্ম ছিল, এখন হচ্ছে আমরা টিকেটিং সিস্টেমে গুলশানে একটা রেস্টুরেন্ট, গ্রিন অ্যান্ড পেপার, ওই রেস্টুরেন্টে হচ্ছে গুলশান 2-এ প্রতি বৃহস্পতিবার আমরা শো করি, 2 ঘন্টার শো। এটা টিকেটিং শো, আমরা একদম খুব গালা করে প্রথম শোটা করেছি একদম ফ্রি, প্রত্যেক বৃহস্পতিবার। মানে টাইমটা কখন? টাইমটা হচ্ছে 8টা থেকে 10টা। 8টা থেকে 10টা। টিকেট একটা মূল্য আছে, ছোট্ট একটা মূল্য, যেটা হয়তোবা আমার বাসা যেমন খিলগাঁওর জন্য ওই অ্যামাউন্টটা হয়তোবা বড় হতে পারে, কিন্তু গুলশানের জন্য বড় না আর কি। আচ্ছা, এখানে যে কেউই আসতে পারবেন? এটা যে কেউ বলতে এইখানে হচ্ছে আমাদের স্ট্যান্ড আপ কমেডির 2টা মানে আছে, যারা স্ট্যান্ড আপ কমেডি করে 2টা ব্যাপার আছে। একটা হচ্ছে ওপেন মাইক, আর আরেকটা হচ্ছে ফিচার শো। ওপেন মাইক হচ্ছে আপনি আপনাকে প্রমাণ করবেন, বা আপনি কিছু ম্যাটেরিয়ালস লিখছেন, ওইটাকে ঝালাই করবেন যে আমার কোন ম্যাটেরিয়ালসে কতটুকু মানুষ হাসলো, ওই জিনিসটা যাচাই করবেন। আর ফিচার শো হচ্ছে ওই যাচাই করার পর দেখবেন যেটা শিওর শট, এটাতে হাসবে, ওইটা নিয়ে আপনি ফিচার শো করবেন। তো যার কারণে কেউ চাইলে, আমরা দেখি যে আমাদের যেই একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে যদি তাকে দিয়ে আমি ফিচার শো করার জন্য আমি কনফিডেন্ট হই। মানে এখানে আপনারা একই সাথে নতুনদেরকেও প্রমোট করছেন? নতুনরাও আসতে পারে যারা অনেকদিন স্ট্যান্ড আপ কমেডি করছে, যেহেতু একটা টিকেটিং শো। তো টিকিট কেটে কেউ যদি আবার দেখে যে খুব অনভিজ্ঞ একজন লোক স্ট্যান্ড আপ কমেডি করছে, টাকা দিয়ে আমি যখন টিকিট করছি, তার মানে আমি আসলে একটা কোয়ালিটিটা এক্সপেক্ট করছি। এক্স্যাক্টলি ওই জন্যই আসলে আমরা একটা প্রক্রিয়া রাখছি, যারা হাস্য করেছে বা বিভিন্ন সময় মিরাক্কেল করেছে, ওদেরকেই এখানে আসলে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি। এবং অনেক দিন ধরে আমাদের স্ট্যান্ড আপ কমেডিগুলো করছে, যেমন আমাদের বাংলাদেশ কমেডি ক্লাব আছে, কমেডি হাউস আছে, নাবিদ কমেডি ক্লাব আছে, স্ট্যান্ড আপ ঢাকা আছে। ওইখান থেকে যে কোনো পারফর্মার, আমরা তো শো শুধু করি না, প্রচুর শো দেখিও। তো দেখতে গেলে দেখি যে ও তো ভালো, তাহলে তো ওকে একটু অফার করা যায় যে আমাদের এখানে এসে একটু পারফর্ম করার জন্য। তো এটা বলি আর কি। স্ট্যান্ড আপ কমেডি এই বিষয়টা বাংলাদেশে কিন্তু আপনারা খুব স্ট্রাগল করে আজকে এই জায়গাটা তৈরি করেছেন। আমার কাছে মনে হয় অনেক কষ্ট ছিল, অনেক সংগ্রাম ছিল, হয়তো অনেক মানুষের অনেক বাঁকা কথাও শুনতে হয়েছে আপনাদের। মানে যাত্রা, এই যে এত কঠিন যাত্রার পরে আজকে একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে সময়টাকে আপনারা আসলে কিছুটা হলেও স্থির করতে পেরেছেন। হয়তো স্বপ্নটা আরো অনেক বড়,
মানে কি মনে হয় এখন এসে যে আর কি কি কাজ করা যেতে পারে, কি কি পরিকল্পনা আছে নিজেদের সম্মান নিয়ে আসবার জন্য, আর কোন কোন জায়গাগুলোতে আপনারা আসলে কাজ করতে চান? আচ্ছা, আমরা কাজ করতে পারি হচ্ছে, আমরা দুইটা জিনিস কাজ করতে পারি। একটা হচ্ছে কন্টেন্টের কোয়ালিটিটা, কিভাবে আরো বেশি মানুষকে মানে পাঞ্চ ক্রিয়েট করে মানুষকে একটু এন্টারটেইন করা যায় সেই জিনিসটা, এবং সমসাময়িক রিলেটেবল। যে দেখা যায় যে মানুষ হাসে তখনই যখন তার জীবন থেকে জীবনের সঙ্গে মিলে যায় কোনো কিছু, তখন হাসে। তো আমরা চেষ্টা করছি যে কন্টেন্টটা যেন ইনশিওর হয়। আরেকটা হচ্ছে যে প্রমোশনটা, যে এখন দেখা যায় যে ডিজিটাল মাধ্যম, এখন আর কারো কাছে ধর্ণা দিতে হয় না, নিজের প্ল্যাটফর্ম করে নিজেকে প্রমোট করা যায় আর কি। তো ওই জিনিসটাতে আমরা কাজ করার চেষ্টা আছে, এবং আশার দিক হচ্ছে এখন আস্তে আস্তে, এর আগেও ছিল না, আপনি যেভাবে বলছিলেন যে আপনাদের মাধ্যমে শুরু হয়েছে, আমি একটু 2-3 বছর পরে এসেছি। বাংলাদেশে যদি শুরু হয়, শুরুতে হচ্ছে নাবিদ মাহবুব, উনি শুরু করেছেন। তারপর আমাদের আবু হেনা রনি ভাই বাংলাদেশ কমেডি ক্লাব করেছেন, ওর মাধ্যমে বাংলাদেশের 64টি জেলায় কমেডি ক্লাব ছিল, মানে জেলার নামে নামে কমেডি ক্লাব আছে। তো এই মানে সংগ্রামটা তারা করেছে। তো তারা একটা সংগ্রামের একটা পর্যায়ে অর্ধেক রাস্তায় এসছে, ওইখানে এসে আসলে আমি জয়েন করেছি। আমার এন্ট্রিটা হয়েছে, জয়েন করেছি। তারপর হচ্ছে এখনো চলছে, এবং আশার দিক হচ্ছে এখন যে কোনো, আপনি যেহেতু হোস্ট আপনিও জানেন যে কর্পোরেট ইভেন্ট হোক, যে কোনো ইভেন্টে এখন স্ট্যান্ড আপ কমেডিটাকে একটা কন্টেন্ট হিসেবে মানে একটা এন্টারটেইনমেন্টের অংশ হিসেবে এখন ধরা হচ্ছে, যেটা আগে ধরা হতো না। একজন কমেডিয়ানকে পেয়েছে আর জোকস শুনবো না, এমনটা তো হতেই পারে না, জোকস তো শুনতেই হবে। চলেন কিছু শুনি। আচ্ছা, সেটা হচ্ছে আমি একটু ইদানিং হচ্ছে একটু পেট নিয়ে লেখার চেষ্টা করছি আর কি। পেট তো বুঝেন, পেট মানে পোষ্য প্রাণী। হ্যাঁ, পোষ্য প্রাণী। আমার ভাইস্তা আছে, ও হচ্ছে রাস্তাঘাটে কুকুর বিড়াল যাই দেখে লাথি মারে। বিড়ালরে তো লাথি মারতে পারে না, বিড়ালরে ঢিল ছুঁড়ে মারে। আচ্ছা। তো ওর বাবা দেখছে যে এই তো খারাপ, প্রাণীর প্রতি এরকম মায়া দয়া নাই, তোর মায়া দয়া আনতে হবে। তো ওরে নিয়ে গুলশানে গেছে একটা পার্কে, কারণ এই পোষা প্রাণীগুলো একটু গুলশানে বেশি দেখা যায়, গুলশান এলাকায় ঢাকার। তো সেখানে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওরে দেখাচ্ছে যে দেখো, যাতে ওর একটা আন্তরিকতা, ও খুব মনোযোগ দিয়ে দেখছে। তো ওই সময় ভাইকে আমি ফোন দিয়েছি যে ভাইয়া তুমি কই? তখন ভাইয়া ফোনটা ধরে বলছে, পেটের দায়ে আমি গুলশানে আছি। পেট মানে পেট। এবং দেখা যায় যে কারো, ধরেন আপনার একটা পোষা প্রাণী আছে, ধরেন কুকুর বিড়াল, সে যদি আপনাকে খামচি দেয়, খাবার খাওয়াতে গেলে আঙ্গুল কামড়ে ধরে, এটাকে এক কথায় এই পেটকে আপনি কি বলবেন? কি বলবো? পেট খারাপ হয়ে গেছে। পরে ভাইয়া দেখাইছে, দেখানোর পরে পার্কের তো একটা সিস্টেম থাকে, পার্ক বন্ধ হয়ে যাবে একটার পরে, তো বলে চলো। লাস্টে একটা মেয়ে একটা কুকুর নিয়ে গিয়েছে আর কি, সাদা অ্যালসেশিয়ান, যেটাকে মানে সাদা কুকুর আর কি। তো নিয়ে গেছে, ও দেখলো যে ও খুব মনোযোগ দিয়ে দেখছে। তো যাওয়ার সময় ভাইয়া ওকে একটু টেস্ট করার জন্য বলছে, মেয়েটার পেট খুব সুন্দর না? বাবা তুমিও খেয়াল করছো এখানে একটা ট্যাটু আছে? আপনি কি জোকস লেখালেখি করেন? হ্যাঁ, মানে এটা হয় কি, লিখতে হয়, সংগ্রহ করতে হয়। আর আমাদের জিনিসটা হচ্ছে একটা অবজারভেশন আর কি, অবজারভেশনের উপরেই আসলে লেখা হয় আর কি। যখন আমি শুনছি নিত্যনৈমিত্তিক জীবনে আসলে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে জোকসগুলো লেখা হয়। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এইভাবে হাসতে থাকুন সব সময়, যেমনটা প্রাণবন্ত আমরা আপনাকে দেখেছি। থাকুন, আমাদেরও ভালো লাগবে। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এনটিভিকেও ধন্যবাদ এই জায়গায়, একটা বড় যোগ্য জায়গায় নগণ্য মানুষকে ডাকার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।